সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে। আমরা হাজির হচ্ছি আমাদের বর্তমান, আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা অনেকগুলো খেলাই আমরা বলতে পারি নারী দলের খেলা, একসাথে বাংলাদেশের যে ক্যাম্প শুরু হয়েছে, একই সাথে ডিপিএল চলছে, সব কিছু নিয়ে আসলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এক ব্যস্ত সময় পার করছে। তো আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। ক্রিকেট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার। আমরা তার কাছে যাবো, তবে যাবার আগে আমরা একটু দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার একটু দেখে নিতে চাই। দর্শক, আপনারা দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আমি আগেই বলেছিলাম যে আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। আজকে আমরা যে বিষয়টা আসলে নির্ধারণ করছি, নারী আম্পায়ারে অনীহা কিসের। আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ কিন্তু নারী আম্পায়ার নিয়ে একটা বিতর্ক চলছে ডিপিএলে, যে আম্পায়ারিং নিয়ে। আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সানোয়ার ভাই, যেটা বলছিলাম আসলে, যে শুরুতে আমরা শুরু করতে চাই হচ্ছে আজকে নারী আম্পায়ারিং নিয়ে। কারণ আপনি জানেন যে এই মুহূর্তে যদি আমরা হট টপিক বলি, বাংলাদেশে একটা বিশাল একটা আলোচনার খোরাক আসলে নারী আম্পায়ারিং নিয়ে। যেটা আপনারা জানেন যে ডিপিএল এর সুপার লিগের ম্যাচ নিয়ে একটা গুঞ্জন উঠেছে যে নারী আম্পায়ার চায় না ক্রিকেটাররা বা ক্লাব কর্তৃপক্ষ। এই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? আমি মনে হয় না চাওয়ার কোনো ধরনের কারণ আছে। যদি আমরা দূর থেকে দেখছি, দূর থেকে জানি সরাসরি হয়তো টিমগুলির সাথে সম্পৃক্ত না বা লিগ কমিটি টুর্নামেন্টের সাথে জড়িত না, দূর থেকে যা হয়েছে আমার মনে হয় যে জিনিসটা হয়তো একটু কনফিউজিং হয়ে যাচ্ছে। জিনিসটা প্লেয়াররা যেটা করছে, আমরা সবাই জানি ঢাকা লিগ, প্রিমিয়ার লিগটা কিন্তু অনেক প্রেশার ম্যাচ হয় ওইখানে আম্পায়ারদের জন্য একটা বড় প্রেশার। আমরা জানি আম্পায়ার এমন একটা জব, থ্যাঙ্কসলেস জব। ওইখানে কিন্তু বিশেষ করে বড় ম্যাচগুলি, সুপার লিগ তো ডেফিনেটলি সবগুলি ম্যাচই বড়, প্রিমিয়ার লিগটাই প্রেশার ম্যাচ। ওইখানে আম্পায়ারদের জন্য অনেক প্রেশার হ্যান্ডেল করতে হয়। এখানে আমরা অনেক ঘটনার সূত্রপাত হয়েছে অতীতে, আমরা অনেক দেখেছি। যেই কারণে হয়তো প্লেয়াররা চেয়েছিল যে, আমরা জানি আমাদের মেয়ে আম্পায়াররা কিন্তু ভালো করছে, কিন্তু আম্পায়ারিং সেক্টরটা শুরু করেছে বেশি দিন হয় নাই, মেয়েরা শুরু করেছে আম্পায়ারিং সেক্টর। এই কারণে হয়তো বা একটু অনীহা ছিল যে প্রেশার ম্যাচটা একটু হয়তো আরও বেশি অভিজ্ঞ কেউ আম্পায়ারিং থাকলে হয়তো ভালো হতো। আমার মনে হয় না কোনো প্লেয়ার বলেন, অফিসিয়াল বলে, কারো মেয়ে আম্পায়ার বলে অনীহা থাকা, এটা কোনো কারণ আমি দেখি না। আমার মনে হয় এইটা ইস্যুটা ছিল, মনে হয় যে এক্সপিরিয়েন্স হলে প্রেশার হ্যান্ডেল করার অ্যাবিলিটি একটু বেশি থাকতো। ডেফিনেটলি তারপর ওরা ভালো করেছে, প্লেয়ারাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। আমার মনে হয় ইস্যুটা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় নারী বা ছেলে এরকম কিছুর জন্য না, মনে হয় ইস্যুটা ছিল একটু এক্সপিরিয়েন্স আম্পায়ার হলে এই প্রেশার হ্যান্ডেল করার অ্যাবিলিটিটা যাদের একটু বেশি আছে, ওই ধরনের আম্পায়ার চেয়েছিল মনে হয়। আমার মনে হয় যে অভিজ্ঞতার বিচারে যদি বলি, তাহলে অভিজ্ঞতার বিচারে কিন্তু আইসিসি তাকে স্বীকৃতি দিয়েছে। তো সেইখানে তো অভিজ্ঞতার বিচার নিয়ে তো আর সন্দেহ থাকা উচিত না। আমি যে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু আমরা জানি, যারা হয়তো ক্রিকেটটা ফলো করে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আবাহনী মডার্ন বলেন বা এই ক্লাব ক্রিকেটের যে প্রেশারটা, এইটা একটু নর্মাল ক্রিকেট থেকে বেশি, পাবলিক প্রেশারটা কম থাকে। মনে হয় নারী দলগুলি যখন আজকে যে হয়তো বাংলাদেশ ইন্ডিয়া খেলা হবে, নারী ক্রিকেট হবে, ওইখানে যে প্রেশারটা থাকবে, ওইখানে কিন্তু ভালো করার ডেফিনেটলি প্লেয়ার আম্পায়াররা যারা ইনক্লুড হয়েছে, তাদের তো ওইগুলি সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স হবে, প্রেশার হ্যান্ডেল করার অ্যাবিলিটি হবে। ওইখানে যে প্রেশারটা, ক্লাব ক্রিকেটের প্রেশারটা একটু ডিফারেন্ট। আমি এটা বাস্তবতাটা মানতেই হবে যে ক্লাব ক্রিকেটে অফিসিয়াল একটা প্রেশার থাকে, হয়তো বড় দলগুলির সাপোর্টারের একটা প্রেশার থাকে, সব কিছু মিলিয়ে হ্যান্ডেল করার একটা এক্সপিরিয়েন্স দরকার পড়ে। ডেফিনেটলি আমাদের মেয়ে নট অনলি আম্পায়ারিং, মেয়েদের ক্রিকেট বলেন, মেয়েদের ফুটবল বলেন, সব জায়গায় মেয়েরা যে অসাধারণ পারফর্ম করছে, ডেফিনেটলি ওদেরকে অপরচুনিটি আরও বেশি দিতে হবে, এই সুযোগটা হয়তো দিতে হবে। আমার মনে হয় বিতর্কিত এই জিনিসটা বিতর্কিত তৈরি না করে, আমি চাই ক্রিকেট বোর্ড বলেন বা অফিসিয়াল বলেন, যারাই হ্যান্ডেল করেন, ক্লাব ক্রিকেট বলেন, যারা অফিসিয়ালি হ্যান্ডেল করেন, এই জিনিসগুলো আরেকটু স্পোর্টিভভাবে নিতে হবে। এইগুলি বিতর্ক না তৈরি করে, ওই জিনিসটা ইস্যুটা ছিল কিন্তু হয়তো প্রেশার হ্যান্ডেল করার অ্যাবিলিটিটা, ডেফিনেটলি আমার মনে হয় মেয়েরা ভবিষ্যতে আরও বড় জায়গায় আম্পায়ারিং করবে। বাংলাদেশ হয়তো এখন ওয়ানডে স্ট্যাটাস আছে, টেস্ট খেলবে, এইগুলো সব জায়গায় কিন্তু এই মেয়েদের কিন্তু পারফরমেন্স বলেন, আপগ্রেডেশন বলেন, খুব তাড়াতাড়ি হবে। দেখেন আমাদের ছেলেরা যখন ইন্টারন্যাশনাল আম্পায়ারিং হতে অনেক সময় লেগেছে, ছেলেদের আম্পায়ারিং হতে। বর্তমানে হয়তো আমরা টেস্ট স্ট্যাটাস, এলিট প্লেয়ার আম্পায়ার আমাদের বাংলাদেশ ক্রিকেটে আছে, কিন্তু মেয়েদের সময় খুব কম সময়ের মধ্যে কিন্তু মেয়েরা খুব ভালো জায়গায় চলে গেছে, আইসিসির প্যানেলে আম্পায়ারিং প্যানেলে জায়গা করে নিয়েছে। ডেফিনেটলি একটা সময় এরা আরও বড় জায়গায় যাবে। অবশ্যই আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে। আমার মনে হয় যত তাদের সময় বিতর্কটা বন্ধ করা উচিত। কিন্তু যেভাবে ছড়িয়েছে, এটা কি আসলে ক্রিকেট বিশ্বে বলেন বা ক্রিকেট অঙ্গনে একটা খারাপ কোনো মেসেজ দিচ্ছে? আমি ওইটাই বলছি যে এই খারাপ মেসেজটা যাতে আমাদের দেশের বাইরে, আমাদের কিন্তু খারাপ মেসেজটা বেশি আমরা বড় করতে চাই বেশি। এটা আমাদের এখনই কিন্তু অফিসিয়ালি কোনো জায়গায় কিন্তু এটা কোনো আম্পায়ার, কোনো প্লেয়ার বা কোনো ক্লাব অফিসিয়াল কেউ যে অফিসিয়ালি কমপ্লেন করেছে বা অফিসিয়ালি জানিয়েছে যে আমরা চাই না, এটা কিন্তু কোনো জায়গায় নাই। যে কোনো ইস্যু কিন্তু বড় ইস্যু কিন্তু মৌখিকভাবে কেউ হয়তো বলেছে, কিন্তু সবারই আমি বক্তব্য যা দেখেছি সবাই বলেছে
ইস্যু ছিল কিন্তু মেয়ে আর ছেলে না, ইস্যু ছিল যে প্রেশার হ্যান্ডেল করার অ্যাবিলিটি কার বেশি, ওইরকম কোনো এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকলে এটা বেটার হতো, এই ইস্যুটা ছিল। এই ইস্যুটাকে আমরা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি, হয়তো অনেকেই এই ইস্যুটা যত বড় করা যায় মিডিয়াতে অনেক বেশি দেখা যাচ্ছে, ইস্যুটা কিন্তু সবাই বানাচ্ছে মেয়ে নারী আম্পায়ার। আমার মনে হয় ইস্যুটা কিন্তু এরকম ছিল না। আমার মনে হয় যতদূর আমি দেখেছি সবারই বক্তব্য ছিল, যারা ওইখানে প্র্যাকটিক্যালি যাদের অ্যাগেনস্টে কমপ্লেইনটা, সবাই কিন্তু বক্তব্য দিয়েছে। আমরা চেয়েছিলাম যে আরও একটু এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকলে ভালো হতো। সেই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে ক্লাবগুলোর একটু খামখেয়ালিপনা আছে কিনা আসলে, যদি বিসিবির বলেন বা সিসিডিএম বলেন, তারা যদি একটা আম্পায়ার আপনি ঠিক করে দিচ্ছেন, বারবার কিন্তু আম্পায়ারিং নিয়ে অনেক বিতর্ক হয় ডিপিএলে, তো ওই জায়গায় কিন্তু ক্লাবগুলোকে আরেকটু নিয়মের মধ্যে আনা যায় কিনা, যে বিসিবি যেটা বলেছে বা একটা নিয়ম বাইলজ মেনে সব কিছু করা। বোথ পার্টির কিন্তু আপনি কিন্তু এখানে আগেই আসতে হবে। আম্পায়ারিং আমাদের এমন একটা সেক্টর, এই জায়গাটি ইমপ্রুভ না করলে আমাদের ক্রিকেট ইমপ্রুভ করা ডিফিকাল্ট। আমরা একটা সময় হতো যে ডোমেস্টিকে অনেক বেশি আম্পায়ারিং কোনো দল কিন্তু সাপোর্ট পেতো, হয়তো ওই প্লেয়ারটাই হয়তো পারফরমেন্স করছে, যেখানে হয়তো বা এক দুইবার আউট হয়েও সেফ হয়ে যেত, এরকম এলবিডব্লিউ এরকম ছোটোখাটো ক্লোজ আউট অনেক সময় হয়তো ক্লাব ক্রিকেটে অনেকে হয়তো বা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতো, যেটা হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা কখনোই পাবো না। এটা কিন্তু আমাদের ক্রিকেটের জন্য ইম্প্রুভমেন্টের যখন বাইনাস ডে বাই ডে কিন্তু এই জায়গাগুলি ইম্প্রুভ করছে। আমরা লাস্ট বিগত কয়েক বছর যাবত আম্পায়ারিং যেই বিতর্ক তৈরি হয়েছিল, সাকিবের ঘটনা বলি, আরও অনেক ঘটনাই আছে, এরকম ঘটনায় বলি আম্পায়ার ইস্যু নিয়ে অনেক বড় বড় ঘটনাই কিন্তু জন্ম দিয়েছিল। আমার মনে হয় লাস্ট 2-1 বছরে কিন্তু আম্পায়ারিং সেক্টরটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করছে। আমাদের আম্পায়ারদের ইন্টারন্যাশনালিও ভালোভাবে রেকগনাইজ হচ্ছে। এশিয়া কাপের মতো জায়গায় মুকুলের মতো আম্পায়ার, সৈকতের মতো আম্পায়ার, ওরা খুব বড় বড় জায়গায় ভালো করছে, পারফর্ম করছে, এটা একটা গুড সাইন। মনে হয় এটা চেইনটা কিন্তু তৈরি হয় নিচ থেকে। এখানে যদি আমাদের ওই আম্পায়ারদের ফ্রিডমভাবে কাজ করার সুযোগটা, অপরচুনিটিটা করে দিতে হবে ক্লাবের, যারা আমরা বিসিবি থেকে তৈরি করতে হবে। বিসিবির অফিসিয়াল কিন্তু সবাই ক্লাব ক্রিকেটের সাথে রিলেটেড, সবাই কিন্তু ক্লাবের অফিসিয়াল এবং বিসিবির সবাই কিন্তু অলমোস্ট সিমিলার। তাদের সবারই মন মানসিকতা একটু ওয়াইড করতে হবে। এই জায়গাগুলিতে যদি আমরা ওই প্রেশারটা ফ্রিভাবে যদি আম্পায়ারদের কাজ করতে সুযোগ দিই, ডেফিনেটলি আম্পায়াররা ভালো করবে, সময়ের সাথে সাথে নিজেদেরকে আপগ্রেডেশন করবে। এটা সবাই আম্পায়ারদের যেরকম নিজেদেরকে আরও আপগ্রেডেশন করতে হবে, সেম ওয়েতে মানে অফিসিয়ালদের আর একটু উদার হতে হবে। এই ক্লাবের গণ্ডি পেরিয়ে হয়ে যখন ব্যক্তি স্বার্থের তুলনা, ব্যক্তি স্বার্থ ক্লাব ক্রিকেটের স্বার্থ থেকে ন্যাশনাল ইন্টারেস্টকে একটু বড় করে দেখতে হবে, তাহলে হয়তো এই আম্পায়াররা কিন্তু আরও ভালো পারফর্ম করবে, ইন্টারন্যাশনাল আর ভালো প্রোগ্রেস করবে। আমরা আসলে চাই যে আম্পায়ারিংয়ের যেই ভুলগুলো থাকে এটা সব শেষ হোক। সানোয়ার ভাই, আমরা ছোট্ট একটা বিরতি নেব, আমরা বিরতির পর এসে আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমান বিয়ন্ড দ্য নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথে আছেন সানোয়ার ভাই। সানোয়ার ভাই, আমরা গতকালকে দেখছিলাম যে আসলে সুজন ভাই একটা কথা বলছিল আসলে, যে বাংলাদেশের জাতীয় দলের যে ব্যর্থতা, আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, কিন্তু সেই জায়গায় কিন্তু তারা কিন্তু শেষটা যেটা করতে পারে না, যে জাতীয় দলে তাদের সেরাটা দিতে পারে না। একমাত্র কারণ হচ্ছে তিনি যেটা বলছেন যে এইচপি এবং বাংলা টাইগার্সের পরিকল্পনার অভাব। আপনার কাছে কি মনে হয় যে আসলে বাংলা টাইগার্সটা আমরা যতটুকু দেখি যে একটা সময় মাথা চারা দিয়ে উঠে আবার থেমে যায়, এই জিনিসটা কেন? মেইন প্ল্যানটা আমাদের প্ল্যানিংটা হয় শর্ট টাইম, লং টাইম প্ল্যানিং থাকে না। আমরা মানে শর্ট টাইম প্ল্যানিং কিন্তু খুব বড় সাকসেস পাওয়া ভেরি ডিফিকাল্ট। হয়তো একটা দুইটা সাকসেস পাবেন, যে আপনার বেসটা যদি প্রপারলি স্ট্রং না করেন, বেসটা যদি না করেন, যে শুনবে কালকে বলতেছিল যে লঙ্গার ভার্সন, আমি শুনেছি ইন্টারভিউটা শুনেছি যে লঙ্গার ভার্সন ক্রিকেটে আমরা রুট লেভেলে কতটুকু গুরুত্ব দিই, আমাদের ওইখানে 3 দিনে 4 দিন বা বাচ্চারা 2 দিনের ম্যাচ কতটুকু খেলে হিউজ টু হয়। মানে এইটা তো আমাদের দেখুন, এখন আমরা সবসময় চিন্তা করি ন্যাশনাল টিমের কোচকে, আমরা চিন্তা করি না যে ওইখানে ছেলে আন্ডার-15, আন্ডার-17, আন্ডার ডিস্ট্রিক্ট লেভেলে কারা কোচিং করাচ্ছে। আপনি তো আপনার বেসটা তৈরি করবেন ওই জায়গাটায়, আপনি ডিস্ট্রিক্টে কারা কোচিং করাচ্ছে, একটা ছেলের কি মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি কতটুকু স্ট্রং হয়ে তৈরি হয়ে টপ লেভেলে আসতেছে। টপ লেভেলে এসে কিন্তু ক্রিকেট শেখানোর খুব কম জায়গা থাকে, শেখানোর জায়গা কিন্তু আন্ডার-13, আন্ডার-14, আন্ডার-15 এই জায়গা থেকে শিখে কিন্তু বেসটা তৈরি করে আসবে। ওইখানে হয়তো ফাইন টিউনিং হবে, মেন্টালি টেকনিক্যালি ফাইন টিউনিং হবে। আমাদের ওই জায়গাগুলি গুরুত্ব না দিলে, লম্বা সময়ের ক্রিকেট না হলে, লঙ্গার ভার্সন বাচ্চারা যত বেশি খেলে আসবে তখন কিন্তু ইউজ টু হয়ে আসবে। আর যেটা শুধু একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা টেস্ট ক্রিকেটটা কেন ভালো করি না শ্রীলঙ্কার সাথে, আমরা কোন ফরম্যাটে ছিলাম, হঠাৎ করে এসে সুইচ অন করে আমরা লঙ্গার ভার্সন। সেম ওয়েতে এই যে সামনে সিরিজটা যে জিম্বাবুয়ে আসতেছে, জিম্বাবুয়ের সাথে আমরা সবগুলি কিন্তু T20, আমাদের কিন্তু টেস্ট সিরিজ ছিল, টেস্টে 2টা টেস্ট ছিল, আমরা কিন্তু 2টা টেস্ট বাতিল করেছি। আমরা গুরুত্বটা সবসময় ওইটা দিই না, আমরা হয়তো চিন্তা করি ডেফিনেটলি আমরা T20 ওয়ার্ল্ড কাপ সামনে গুরুত্ব দিব, কিন্তু এইখানে আমাদের কিন্তু T20-র বাইরেও কিন্তু অনেক প্লেয়ার আছে যারা টেস্ট খেলে, মমিনুল মতো প্লেয়ার আছে বা সাদমানের মতো প্লেয়ার আছে যারা শুধু টেস্টই খেলে, শুধু টেস্ট খেলে, মানে পেস বোলার বলেন, অনেকেই আছে টেস্টের মধ্যে সবচেয়ে করে, অনেক প্লেয়ার যারা শুধু টেস্ট খেলে, এদেরকে অপরচুনিটি তৈরি করা যেত। আমরা টেস্টে যেহেতু আমরা
নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছি না, ভালো করছি না, ডেফিনেটলি জিম্বাবুয়ের সাথে যদি এই শাহাদাত, দীপু, সাদমান এরা যদি লম্বা এখানে যদি দুটো টেস্ট খেলতে পারতো, ডেফিনেটলি এই এক্সপিরিয়েন্সটা হতো যে এখানে যদি পারফর্ম করতে পারতো, এখানে অবশ্যই নেক্সট যে সিরিজগুলিতে ওদের ওই পারফরমেন্সটা কাজে লাগতো। আমাদের এই গুরুত্বটাও কিন্তু আমাদের ফিল করতে হবে যে টেস্টটা গুরুত্ব দিতে হবে, এবং সেম ওয়েতে টেস্ট প্লেয়ার তৈরি করার জন্য যে বেসিকটা তৈরি করার জন্য সুজন ভাই যেটা বললো যে ওই লম্বা সময় প্লেয়ারদের কিন্তু লম্বা ভার্সন ক্রিকেটারে হিউজ টু করতে হবে, 3 ডে ম্যাচ বলেন 2 ডে ম্যাচ বলেন, এইজ লেভেল থেকে ওদের হিউজ টু করতে হবে। ওভারনাইট আপনি কিন্তু ম্যাসিভ চেঞ্জ করতে পারবেন না। আমি গতকালকে এটা আমরা যদি বললাম যে জিম্বাবুয়ে সিরিজের জন্য যেই ক্যাম্প করা হয়েছে, গতকালকে নাজমুল আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনি বলছিলেন যে কম্বিনেশনের জন্য টি-20 দলে নেই মেহেদী মিরাজ। আপনার আসলে কি মনে হয় এই জায়গাটা আপনি কি বলবেন যে মেহেদী মিরাজকে আসলে কম্বিনেশনের জন্য নাই? না, ধরুন কম্বিনেশন, টিম কম্বিনেশনের কারণে অনেক সময় হয় কি, ধরেন কিছু কিছু প্লেয়ার আছে যেরকম ধরেন সাকিবের কথা, সাকিব থাকলে একটা প্লেয়ার অটোমেটিক ধরেন একটা প্লেয়ার ধরেন একটা লেফট স্পিনারের গ্যাপ বা একটা ব্যাটসম্যানের গ্যাপ তৈরি হয়ে যায়। কম্বিনেশন একটা সাইফুদ্দিন আসলে সাইফুদ্দিন ফাস্ট বোলার তৈরি হচ্ছে, ফাস্ট বোলার আসবে, সেম হয়তো ওর ব্যাটিংয়ের নিচের দিকে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে। এই কম্বিনেশন যখন আপনার এরকম 2-3টা অলরাউন্ডার যখন থাকে, তখন কিন্তু আপনি যখন যাবেন স্পেশালিস্ট বলারের দিকে যাবেন। মিরাজ ডেফিনেটলি বোলিংটা ভালো করে, ব্যাটিংও করতে পারে, এটা একটা যখন এই ধরনের 2-3টা অলরাউন্ডার থাকবে তখন কিন্তু আপনি যাবেন স্পেশালিস্ট বলারের দিকে যাবেন, তখন কম্বিনেশন ডেফিনেটলি একটা ফ্যাক্টর। আর মিরাজ কিন্তু প্রুভেন পারফর্মার, মানে যে কোনো সময় আবার ফিরতে পারে, যে কোনো গ্যাপও তৈরি করতে পারে। আমার মনে হয় হ্যাঁ অনেক সময় কম্বিনেশনের কারণে হয়তো বা কিছু প্লেয়ার লাকি হয়। যদি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে যখন মেহেদী মিরাজ, মাহাদি হাসান যখন বাদ পড়েছিল, ওই সময় ওর সবচেয়ে বেস্ট পারফরমেন্স ছিল টি-20 ফরম্যাটে। তখন কিন্তু ওই সময়ে যদি রেকর্ড দেখা হতো ওর বেস্ট পারফরমেন্স ছিল, ইকোনমি বলেন, বোলিং পারফরমেন্স বলেন, মানে অ্যাওয়েতে যেও ভালো পারফরমেন্স বলেন, সব কিছু ছিল, কিন্তু বাদ পড়েছিল বিকজ অফ তখন টিম ম্যানেজমেন্ট বলছে কম্বিনেশন করে, এরকম হয় অনেক সময়, হয়তো লাকটা ফেভার করে না। কম্বিনেশনের জন্য আমি যদি পারফর্ম করি সেই ক্ষেত্রে আসলে কম্বিনেশনটা কি গুরুত্বপূর্ণ নাকি যে আপনি পারফর্ম করছেন সেটা পারফরমেন্স যদি এরকম থাকে, আপনি ধরুন তৌহিদে যত কম্বিনেশন হয় তৌহিদে কিন্তু বাদ যাবে না। আপনার পারফরমেন্স যদি সাকিব আল হাসানের মতো পারফরমেন্স হয় তখন কিন্তু কম্বিনেশন বাদ যাবে না। মানে কিছু কিছু পারফরমেন্স থাকবে যখন এক্সট্রা অর্ডিনারি, তখন কিন্তু আপনাকে চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। যখন আপনার দুইজনে কাছাকাছি তখন কিন্তু কম্বিনেশন বেটার অপশনকে তখন কিন্তু যাচাই করতে হবে। আমরা বিশ্বকাপ আসলে যুক্তরাষ্ট্রে জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলবে। কালকে নাজমুল হাসান পাপনও বলছিলেন যে আসলে যে যুক্তরাষ্ট্র নয়, কন্ডিশন বুঝতে আসলে যুক্তরাষ্ট্রের সাথে খেলা হবে। তা আপনার কি মনে হয় যে সিরিজটা আমরা খেলবো যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আগে কতটুকু হেল্প করবে বাংলাদেশকে? যে কোনো জায়গায় যখন আপনি নতুন একটা কন্ডিশনে খেলতে যাবেন তখন কন্ডিশনটা অ্যাডজাস্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি মনে হয়, আমরা দেখছি আইপিএল কিন্তু 250, 260, 270 রান হচ্ছে, টি-20 সব জায়গায় কিন্তু এরকম রান হবে তা কিন্তু আশা করা ঠিক না। ওইখানে আপনি যখন কন্ডিশনটা হলো ফ্যাক্টর, ওই কন্ডিশনে কতটুকু, কোনো জায়গায় হয়তো 170 ফাইটিং স্কোর, কোনো জায়গায় উইনিং স্কোর, কোনো জায়গায় হয়তো 250 উইনিং স্কোর না। মানে সিচুয়েশনটা এরকম, আপনার কন্ডিশনটা অ্যাডজাস্ট করা অনেক কিছু ইম্পর্টেন্ট। এই জন্য নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এইগুলি জায়গায় মানুষ কিন্তু সবসময় যায়। আমেরিকাটা কিন্তু সবার কাছে এতটা ইউজ টু না। আপনি বলেন ইন্ডিয়া যান, আপনি কিন্তু ইন্ডিয়ার মধ্যে ধারণা সবারই কম বেশি আছে, অনেক বেশি খেলার এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি ধরেন পাকিস্তান যান, সবাই আমরা জানি, এবং আমাদের প্লেয়ারদেরও ওই এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে ওই কন্ডিশনগুলি খেলার। যুক্তরাষ্ট্রে কিন্তু খেলার এক্সপিরিয়েন্সটা অনেকেরই কম। স্বাভাবিকভাবে ওই উইকেটগুলির সাথে অ্যাডজাস্ট করা একটা বড় ফ্যাক্টর। হয়তোবা অপোনেন্ট যদি আরেকটু স্ট্রং হতো, হয়তোবা শ্রীলঙ্কার মতো হতো বা আফগানিস্তানের মতো হতো, তাহলে আরেকটু বেটার অপশন হতো। কিন্তু তারপরেও ওইখানে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য কিছু ম্যাচ অ্যাটলিস্ট উইকেটের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করাটাও ইম্পর্টেন্ট মনে হয়। সানোয়ার ভাই, আমরা কথা আসলে জানেন যে আজকে কিন্তু নারী দলের টি-20 সিরিজ শুরু হচ্ছে সিলেটে। সেইখানে কিন্তু ভারত এবং বাংলাদেশ কিছুদিন আগেই দেখলেন যে একটা সিরিজ খেলে গেছে বাংলাদেশ, এবং এরপরে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যেভাবে বিধ্বস্ত হয়েছে নারীরা, এই সিরিজ নিয়ে আপনার প্রত্যাশা কি? দেখেন, বাংলাদেশের মেয়েরা কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে আমি বলবো। বিশেষ করে সময়ের, মানে আমি বলবো না সময়, যত অল্প সময়ের মধ্যে আমরা ইম্প্রুভমেন্টটা খুব ভালো ইম্প্রুভমেন্ট করেছি মেয়েদের ক্ষেত্রে। আমি বলবো আমরা অস্ট্রেলিয়া এমন একটা টিম, এটা ওয়ার্ল্ড ক্রিকেটেই বাকি সবগুলি দলের থেকে ওদের ডিফারেন্স অনেক বেশি। এই দলের সাথে সবাই কিন্তু পারফরমেন্সটা ভালো করা ভেরি ডিফিকাল্ট। এই হয়তো আমাদের ভালো পারফরমেন্স হয় নাই সেই কারণে, কিন্তু এর আগে যদি আমাদের ইন্ডিয়ার সাথে দেখি, ইন্ডিয়া কিন্তু আমাদের বেস্ট সাইড, ওয়ার্ল্ড ক্রিকেটই বেস্ট সাইড, ওদের সাথে কিন্তু অসাধারণ পারফর্ম করেছি। নট অনলি আমরা ইন্ডিয়ার সাথে আরও বেশ কিছু সিরিজে কিন্তু ভালো পারফর্ম করেছে মেয়েরা, কম্পারেটিভ ক্রিকেট খেলেছে, মানে ইন্ডিয়ার সাথে নেক টু নেক ফাইট করে যে কোনো ম্যাচ জিতেছে, এটা বিশাল একটা এক্সপিরিয়েন্স। সেই মুহূর্তে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ আছে সামনে মেয়েদের জন্য, ইন্ডিয়ার সাথে এই 5টা ম্যাচ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আশা করি ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে এই সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। সামহাও ইন্ডিয়ার সাথে মেয়েদের বলেন ছেলেদের বলেন সব জায়গায় কিন্তু আমরা একটা বড় কম্পিটিশন কিন্তু ইন্ডিয়ার সাথে হয়, এটা কিন্তু গুড সাইন ক্রিকেটের জন্য বা ক্রেজের জন্য। আমাদের দর্শকরা মানে এই পারফরমেন্সটা, এই কম্পিটিশনটা খুব এনজয় করে। ডেফিনেটলি সিলেটেও এরকম একটা ব্যতিক্রম হবে না, ভালো ক্রিকেট খেলবে আমাদের মেয়েরা, ভালো পারফরমেন্স করবে এখানে। যদি এরকম হয় যে আসলে বিশ্বকাপের আগে কিন্তু এই সিরিজ,
হয়তোবা ভারত এসেছে তাদের যে উপকৃত হওয়ার জন্য, আসলে কন্ডিশন বোঝার জন্য, কিন্তু উল্টোটা যদি বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি সামহাও বাংলাদেশ যদি তাদের সাথে সিরিজ হারে বা ম্যাচগুলো হারে, তখন কি তাদের আত্মবিশ্বাসটা আরো তলানিতে নামবে কিনা বিশ্বকাপের আগে? না দেখেন, ক্রিকেট তো হারা জেতা তো হতেই পারে, যে কোনো সিরিজে যারা ভালো খেলবে তারাই জিতবে যে কোনো। তারপরেও আপনি যেহেতু এখানে খেলবেন ইন্ডিয়ার মতো একটা অপোনেন্ট, ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেটিং একটা নেশন, আমরা সবাই জানি। আইসিসিতে বলেন বা ওয়ার্ল্ড ক্রিকেট ইন্ডিয়ার একটা বড় একটা ডমিনেশন আসি, কিন্তু এরকম একটা সুযোগ কিন্তু বাংলাদেশের জন্য আমরা পজিটিভভাবে চিন্তা করতে হবে। ইন্ডিয়ার মতো একটা টিম 5টা টি20 খেলছে, আমাদের এই এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য কাজে লাগবে। হ্যাঁ, ইন্ডিয়া তো তাদের বেনিফিটের জন্য আসবে, ইন্ডিয়াও চাবে এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর জন্য, এই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের পজিটিভ ওয়েতে আমাদের বেনিফিটটা চিন্তা করতে হবে। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, ভালো সিরিজ জিততে পারি, এদের সাথে ভালো পারফর্ম করতে পারি, আমাদের যাদের যেই গ্যাপ আছে ওই জায়গাগুলি পারফর্ম করে কনফিডেন্স বাড়াতে পারি, ডেফিনেটলি আপনি যদি পারফরমেন্স করেন, আপনি যদি রান করেন, আপনি যদি উইকেট পান, এটা যে কোনো ক্ষেত্রে যে কোনো অপোনেন্টের এগেনস্টেই যদি আপনি পারফর্ম করেন, এটা পরবর্তী ম্যাচ বলেন, পরবর্তী সিরিজ বলেন, সব জায়গায় আপনার কাজে লাগবে। এবং সিলেট এবং মিরপুরে কিন্তু খেলা, তো সেই ক্ষেত্রে আসলে উইকেট বিশ্বকাপের যে বিচারে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশের জন্য কোনটা হেল্পফুল হবে আসলে উইকেট বিবেচনায়, কোন উইকেটে খেললে বেশি উপকৃত হয় বাংলাদেশ? আমাদের হয়তোবা আইসিসি ইভেন্টগুলি কিন্তু আমাদের হোম কন্ডিশনে হোম অ্যাডভান্টেজে নেওয়ার খুব একটা সুযোগ থাকবে না। আইসিসি ইভেন্টগুলি কিন্তু ট্রু সবার জন্য ইভেন উইকেটই থাকবে। আমরাও চাই যে আমাদের ক্রিকেটটা, আমরা যেহেতু ছেলেদের ক্রিকেট এখন চিন্তা ভাবনাটা আমাদের চেঞ্জ হয়েছে, আমরা চাই এখন ট্রু উইকেটে খেলতে চাই। কন্ডিশন হোম অ্যাডভান্টেজ নিয়ে এক্সট্রা বেনিফিট নিয়ে ওটা হয়তো যখন আইসিসির ইভেন্টে যাবেন বা অ্যাওয়েতে যাবেন খুব কাজে লাগে না। আমরাও চাই আমাদের মেয়েরা ওইভাবেই তৈরি হোক যে হ্যাঁ, হোম অ্যাডভান্টেজ একটু মিনিমাম হয়তো অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি আকাশ পাতাল যে খুব একটা আমাদের বেনিফিটের জন্য ওরকম স্লো টার্নিং, ওরকম একবার লো উইকেট ওরকম বানানোর দরকার নেই। ট্রু উইকেটের মধ্যে আমাদের মেয়েরা এখন ভালো ক্রিকেট খেলছে, আমার মতে একটু ইভেন উইকেটই থাকুক। সানোয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আমরা অনেক কিছুই আসলে জানলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে। দর্শক, আপনারা দেখছিলেন যে বাংলাদেশ কিন্তু ব্যস্ত সময় পার করছে ক্রিকেট নিয়ে। একই সাথে জিম্বাবুয়ে আসছে, জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের টি20 সিরিজ আছে এবং আজকে কিন্তু মেয়েরাও খেলবে। তো 4টার সময় প্রথম টি20 শুরু হবে সিলেটে। শেষ করছি আজকে ক্লেমন বিলন্দ গ্যালারি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।